দ্বাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করবে তোমাদের সামনে আমি ৭১তম লেকচার নিয়ে হাজির হয়েছি। আজকে আমার লেকচারের বিষয় হচ্ছে ফিজিওলজি অফ এক্সক্রিশন, অর্থাৎ রেচনের শারীরবৃত্ত। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রেচনের শারীরবৃত্তটা কি? আমরা ইতিমধ্যে রেচন তন্ত্র, রেচন অঙ্গ এবং রেচন ব্যাপারটা কি সে সম্পর্কে প্রাথমিক ধারণাটুকু পেয়েছি। সুতরাং রেচনের দিকে আমি আর যাচ্ছি না। শারীরবৃত্তটা কি, অর্থাৎ যে প্রক্রিয়ায় এই যে দেহে নাইট্রোজেন গঠিত বর্জ্যটা সৃষ্টি হচ্ছে, সেই প্রক্রিয়াটা সম্পর্কে তোমাদেরকে সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। কিভাবে ঘটনাটা ঘটছে, অর্থাৎ মূত্র তৈরি থেকে শুরু করে কিভাবে এটা দেহ থেকে বের হচ্ছে বা নিষ্ক্রান্ত হচ্ছে। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমিষ জাতীয় খাদ্য বিপাকের ফলে, নট পরিপাক, বিপাক, আমিষ জাতীয় খাদ্য বিপাকের ফলে দেহে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ সৃষ্টি হয়। কারণ প্রোটিনের সাংগঠনিক একক হলো অ্যামিনো অ্যাসিড, সেখানে নাইট্রোজেন আছে। সেই নাইট্রোজেনটা দেহের জন্য ক্ষতিকর এবং উদ্বৃত্ত যেটা আর কি, এই নাইট্রোজেন গঠিত যে বর্জ্যগুলো রয়েছে, ইউরিয়া, অ্যামোনিয়া, অ্যামোনিয়াম, আরো বিভিন্ন ধরনের উপাদান আছে, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, হাইপোজ্যান্থিন, এই বর্জ্য উপাদানগুলো দেহের জন্য ক্ষতিকর। সুতরাং সেটা দেহ থেকে বের করে দিতে হয়, বের করে দেওয়া হয়। কিভাবে? ঘটনাগুলো ইনসাইডে, সেল ইনসাইডে ঘটছে, অঙ্গের অভ্যন্তরে ঘটছে, তন্ত্রের অভ্যন্তরে ঘটছে। সেটাই হলো রেচনের শারীরবৃত্ত বা শারীর তত্ত্ব, অর্থাৎ ফিজিওলজিক্যাল প্রসেসেস। এটা কিভাবে সম্পন্ন হচ্ছে দেখো। রেচনের শারীরবৃত্ত: আমিষ জাতীয় খাদ্য বিপাকের ফলে দেহে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ সৃষ্টি হয়। এসব বর্জ্য দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং যত শীঘ্র সম্ভব দেহ থেকে নিষ্কাশন করা অত্যাবশ্যক। মানুষের প্রধান নাইট্রোজেন গঠিত রেচন বর্জ্য হলো ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন ইত্যাদি। এর মধ্যে ইউরিয়ার পরিমাণ সর্বাধিক এবং এটি মূত্রের সাথে দেহ থেকে বেরিয়ে যায়। পরে দেখো কি বলছে, যকৃতে ইউরিয়া উৎপন্ন হয়। এটা এমসিকিউ, বিভিন্ন বোর্ড এক্সামে এসছে, মেডিকেল এডমিশন টেস্টে, ডেন্টাল এডমিশন টেস্টে এসছে। যকৃতে ইউরিয়া উৎপন্ন হয় এবং রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে বৃক্কে পৌঁছায়। তাহলে ইউরিয়াটা উৎপন্ন হয় যকৃতে, রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে পৌঁছায় বৃক্কে। বৃক্কে মূত্র তৈরি হয়। খেয়াল রাখবা, যকৃতে তৈরি হয় ইউরিয়া, বৃক্কে তৈরি হয় মূত্র। রেচনে এরূপ ইউরিয়ার আধিক্য থাকাকে ইউরিওটেলিজম বলে। অর্থাৎ রেচন পদার্থে যদি ইউরিয়ার আধিক্য, ইউরিয়া বেশি থাকে, সেটাকে বলা হয় ইউরিওটেলিজম। যেসব প্রাণীতে ইউরিওটেলিজম দেখা যায় তাদেরকে বলা হয় ইউরিওটেলিক প্রাণী। মানুষ ইউরিওটেলিক প্রাণী। রেচনের শারীরবৃত্তকে দুটি শিরোনামে আমরা আলোচনা করব, একটু খেয়াল করো। ক, নাইট্রোজেন ঘটিত বর্জ্য উৎপাদন। পাশে আমি এই রিঅ্যাকশন গুলো দেখিয়েছি এবং এই যে চক্রটাও দেখিয়েছি। নাইট্রোজেন গঠিত বর্জ্য উৎপাদন: আমিষ খাদ্য পরিপাক হয়ে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। অ্যামিনো অ্যাসিড প্রধানত দেহ গঠন ও বৃদ্ধির কাজে ব্যবহৃত হয়। যা হোক, এটা এখানে না দেখলে হবে, পরের স্লাইডে দেখি। যকৃতে অব্যবহৃত ও অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড থেকে, যেটা ও এক্সেসিভ কিছু থাকে, সে অব্যবহৃত ও অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড থেকে ডিএমাইনেজ এনজাইমের উপস্থিতিতে ডিএমাইনেশন প্রক্রিয়ায় অ্যামিনো গ্রুপ হয়ে কিটো অ্যাসিড ও অ্যামিনো গ্রুপ যেটা সেটা সৃষ্টি করে, অ্যামিনো মূলক সৃষ্টি করে। কিটো অ্যাসিড শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। অ্যামিনো গ্রুপ পরিবর্তিত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন করে। এই যে অ্যামোনিয়াটা ব্র্যাকেটে হবে, অ্যামোনিয়া উৎপন্ন করে। এই সেই এখানে দেখো, এই যে অ্যামোনিয়া উৎপাদন করলো কিভাবে? অ্যামিনো অ্যাসিডের অপসারণের মাধ্যমে, ডিএমিনেশনের মাধ্যমে। দেখো, আমিষ জাতীয় খাদ্য, তোমরা এই চক্রটা খুব একটা দরকার নাই, যদি কখনো এমসিকিউতে দেখে রাখো। এই যে অর্নিথিন, এই যে আর্জিনিন, ইউরিয়া, এই যে এগুলো যখন থাকবে ডিএমিনেশন, তখন বুঝে নিবে এটা হচ্ছে অর্নিথিন চক্র। আমিষ জাতীয় খাদ্য বিভিন্ন এনজাইমের ক্রিয়ায় অ্যামিনো অ্যাসিডে পরিণত হবে। সেই অ্যামিনো অ্যাসিড থেকে ডিএমিনেশনের মাধ্যমে যে এটাকে যে মাইনাস করছে, এই মূলকটাকে বের করে দিচ্ছে, সেটাই ডিএমিনেশন। এবং এই সময় কিটো অ্যাসিডও তৈরি হয়। সেই অ্যামিনো মূলকটা আবার হাইড্রোজেনের সাথে মিলে অ্যামোনিয়া উৎপন্ন করে। এই যে অ্যামোনিয়া উৎপন্ন হলো, এখানে অ্যামিনো অ্যাসিডের ডিএমিনেশন, অপসারণটা দেখানো হলো। আবার সেই অ্যামোনিয়া কার্বন ডাই অক্সাইডের সাথে মিলে
অর্নিথিন চক্রের মাধ্যমে এই যে কার্বন ডাইঅক্সাইডের সাথে মিলে অর্নিথিন চক্রের মাধ্যমে এই যে দেখো এই কার্বন ডাইঅক্সাইড এখান থেকে দেখো এইভাবে হয়ে এই যে এটার সাথে মিশেছে, এটা দিক থেকে এখানে এসেছে, এটা অ্যামোনিয়াটা দিক থেকে এখানে এসেছে, কার্বন ডাইঅক্সাইডটা দিক থেকে এখানে এসেছে, এবং এই যে দেখো কিভাবে কি তৈরি করলো আর্জিনিন, সেই আর্জিনিন দেখো এই যে ইউরিয়া সহ রক্তে আসছে, বৃক্ষে পরিশ্রুত হচ্ছে। হয়তো এটা বুঝতে একটু জটিল মনে হতে পারে, দরকার নাই, এটা তোমার জানার দরকার নাই, এটা খেয়াল করো। আমিষ খাদ্য এনজাইম অ্যামিনো অ্যাসিড থেকে ডিএমিনেশন, কিটো অ্যাসিড অ্যামিনোমূলক, সেই অ্যামিনোমূলক হাইড্রোজেন আয়ন অ্যামোনিয়া, সেই অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া প্লাস পানি, এইভাবে ঘটনাগুলো ঘটছে। এটা তো আমি পড়লাম, পরের স্লাইডে যাই। অ্যামোনিয়া অত্যন্ত বিষাক্ত, যা কার্বন ডাইঅক্সাইডের সাথে মিলিত হয়ে যকৃতে অর্নিথিন চক্রের মাধ্যমে কম ক্ষতিকর ও পানিতে দ্রবণীয় ইউরিয়ায় পরিণত হয়। কি বলছে? অ্যামোনিয়া অত্যন্ত বিষাক্ত, অ্যামোনিয়া অত্যন্ত বিষাক্ত। সেই অ্যামোনিয়াটা কোত্থেকে উৎপন্ন হলো? আমরা তো প্রোটিন খাচ্ছি, প্রোটিন খাওয়ার পরে এই প্রোটিনের সাংগঠনিক একক হলো অ্যামিনো অ্যাসিড। সেই অ্যামিনো অ্যাসিড দেহে ব্যবহৃত হয় কি জন্য? পেশি উৎপাদনের জন্য, গঠনের জন্য, বৃদ্ধির জন্য, দৈহিক বৃদ্ধির জন্য। এই যে আমাদের পেশি, মাংস, এগুলো কিন্তু অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত, এগুলো প্রোটিনের সমন্বয়ে গঠিত, প্রোটিনের সাংগঠনিক একক অ্যামিনো অ্যাসিড। কিন্তু অতিরিক্ত যখন হয় সেইটাই দেহের জন্য ক্ষতিকর। সেই আগের স্লাইডটা একটু খেয়াল করো, অব্যবহৃত ও অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড এখান থেকেই ডিএমাইনেশন এনজাইমের উপস্থিতিতে ডিএমিনেশন প্রক্রিয়ায় অ্যামিনো গ্রুপ হয়ে কিটো অ্যাসিড ও অ্যামিনো মূলক সৃষ্টি করে। কিটো অ্যাসিড শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়, অ্যামিনো গ্রুপ পরিবর্তিত হয়ে অ্যামোনিয়া উৎপাদন করে। কি বলছি? সেই অ্যামোনিয়াটা অত্যন্ত বিষাক্ত, যা কার্বন ডাইঅক্সাইডের সাথে মিলিত হয়ে যকৃতে অর্নিথিন চক্রের মাধ্যমে কম ক্ষতিকর, তুলনামূলক কম ক্ষতিকর ও পানিতে দ্রবণীয় ইউরিয়ায় পরিণত হয়। কেন? পানিতে দ্রবণীয় হলে কি হবে? পানির সাথে, প্রস্রাবের সাথে দেহ থেকে বেরিয়ে যাবে। আর এই ইউরিয়াটাই এখানে রেচন পদার্থ, এটি ইউরিয়া চক্র নামেও পরিচিত। অর্থাৎ অর্নিথিন চক্রকে ইউরিয়া চক্র বলা হয়। ইউরিয়া প্লাজমায় অবস্থান করে, এখানে প্লাজমা মানে রক্তরস, রক্তরসে পাওয়া যায় এবং সংবহন তন্ত্রের মাধ্যমে বৃক্ষে পৌঁছায়। বৃক্ষে পৌঁছানোর পর কি হবে? ওই যে গ্লোমেরুলাসে আসবে, সেখান থেকে বাউন্স ক্যাপসুলার স্পেসে জমা হবে, রেনাল টিউবিউল হয়ে সংগ্রাহী নালী বা কালেক্টিং টিউবিউলস, সেখান থেকে ডাক্ট অফ বেলিনি এবং ইউরেটার হয়ে মূত্রথলি, মূত্রথলি থেকে মূত্রনালী হয়ে দেহের বাইরে নিষ্ক্রান্ত হয়। অর্থাৎ এই ক্ষতিকর বিষাক্ত অ্যামোনিয়াটা ইউরিয়া আকারে দেহ থেকে বেরিয়ে গেল। দেখো মূত্র সৃষ্টি, স্কটিশ শারীরিক বিজ্ঞানী আর্থার রবার্টসন কুশনি 1971 তিনি কি বলেছেন? নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ রক্তের মাধ্যমে বৃক্ষে আসার পর 3টি ধাপে মূত্র সৃষ্টি হয়। এটা হলো কুশনির মতে। এই ধাপগুলো কি কি? অতি সূক্ষ্ম পরিস্রাবন, আলট্রাফিল্ট্রেশন, টিউবিউলার রিঅ্যাবজর্পশন বা পুনঃশোষণ, এবং অ্যাকটিভ সিক্রেশন বা সক্রিয় ক্ষরণ। তাপসমূহের বর্ণনা। এই যে মূত্র সৃষ্টির প্রক্রিয়া, এই যে দেখো কুষ্টির মতে এটাই হলো মূত্র সৃষ্টির প্রক্রিয়া। অতি সূক্ষ্ম পরিশ্রবণ, সেখানে কিছু কার্যকরী চাপ প্রয়োগ করতে হয়, এই জন্য এটাকে অতি সূক্ষ্ম পরিশ্রবণ হচ্ছে। মূত্র তৈরির প্রথম ধাপ হচ্ছে রক্তের অতি সূক্ষ্ম পরিশ্রবণ। রক্তের মাধ্যমেই সমস্ত বর্জ্য উপাদান কিডনিতে আসে। কোথায় আসে? গ্লোমেরুলাসে আসে। গ্লোমেরুলাস কোথায় অবস্থান করে? নেফ্রনের অগ্রভাগে, বাউন্স ক্যাপসুলের অভ্যন্তরে, যেটা আগের ক্লাসে বলেছি, দেখে নিবা। নেফ্রনের রেনাল কার্পাসুলে এই পদ্ধতি সংগঠিত হয়। অতি সূক্ষ্ম পরিস্রাবণ নেফ্রনের রেনাল কার্পাসুলেই সংগঠিত হয়। এই প্রক্রিয়ায় হৃৎপিণ্ড থেকে পৃষ্ঠীয় ধমনী, রেনাল ধমনী এবং অ্যাফারেন্ট আর্টারিওল এর মাধ্যমে রক্ত অতি উচ্চ চাপে, এই যে অতি উচ্চ চাপ, অনেক বেশি চাপ প্রয়োগ করতে হয়, এটা অ্যাকটিভ একটা ফোর্স, এই জন্য এটাকে অতি সূক্ষ্ম পরিস্রাবণ বলা হয়। গ্লোমেরুলাসে প্রবেশ করে। গ্লোমেরুলাসে প্রবেশ করলো। গ্লোমেরুলাস কি? কৈশিক জালিকার গুচ্ছ। কোথায়? নেফ্রনের অগ্রপ্রান্তে, বাউন্স ক্যাপসুলের ভেতরে। অ্যাফারেন্ট আর্টারিওল প্রবেশ করেছিল, সেটা কতগুলো ছোট ছোট কৈশিক জালিকায় বিভক্ত হয়েছিল। সেই জালিকাগুলো আবার মিলিত হয়ে ইফারেন্ট আর্টারিওল হয়ে বেরিয়ে গিয়েছিল। এই যে ইফারেন্টের মাঝখানে কৈশিক নালীর যে গুচ্ছ, পেয়ালার মতো যে গঠন, বাউন্স ক্যাপসুল তার অভ্যন্তরে অবস্থান করে, সেটাই হচ্ছে গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাসেরই এখান থেকেই মূলত অতি সূক্ষ্ম পরিস্রাবণের মাধ্যমে এক্সেসিভ কিছু, অপ্রয়োজনীয় কিছু বর্জ্য উপাদানগুলো রেনাল টিউবিউলে প্রবেশ করে। তারপরে দেখো কি বলছে। সাধারণত এফারেন্ট আর্টারিওলের তুলনায় এফারেন্ট যেটা প্রবেশ করলো, ইফারেন্ট আর্টারিওলের ব্যাস কম, ছোট, সংকীর্ণ, ন্যারোয়ার দেন কি এফারেন্ট আর্টারিওল।
সংকীর্ণ হওয়ায় গ্লোমেরুলাসে রক্তের উচ্চ চাপ সৃষ্টি হয়, থাকবে তো, বেশি আসছে কম যাচ্ছে, তাহলে সেই জায়গায় গ্লোমেরুলাসে একটা চাপ সৃষ্টি সবসময় থাকবে, হাই ব্লাড প্রেশার থাকবে, কারণ রক্তটা আসছে বেশি যাচ্ছে কম, কেন জানো, সেখানে একটা চাপ সৃষ্টি হলে এবং ওই অপ্রয়োজনীয় বর্জ্যগুলো রক্তের কোষিক জালিকার প্রাচীর ভেদ করে বাউন্স ক্যাপসুলার স্পেসে জমা হওয়ার একটা সময় ও পাবে, পরিবেশন সৃষ্টি হবে। তো যাই হোক, আসছে বেশি যাচ্ছে কম, আসার পথ মোটা যাওয়ার পথ চিকন, তাহলে গ্লোমেরুলাসে সবসময় একটা চাপ থাকবে। এটা যেহেতু ব্লাডটা যেহেতু তরল, এটাকে হাইড্রোস্ট্যাটিক চাপ বলছে। এই হাইড্রোস্ট্যাটিক চাপে রক্তের প্রোটিন ও রক্তকণিকা ছাড়া সমস্ত পানি, লবণ, শর্করা, ইউরিয়া, ইউরিক অ্যাসিড প্রভৃতি কৈশিক জালিকার এন্ডোথেলিয়াম ও ভিত্তি ঝিল্লি এবং রেনাল ক্যাপসুলার এপিথেলিয়াম ভেদ করে ক্যাপসুলার স্পেসে জমা হয়। বাউন্স ক্যাপসুলার স্পেসে, আগের ক্লাসে ক্যাপসুলার স্পেসটা আমি দেখিয়েছি। এই পরিশ্রুত তরলটাকে বলা হয় গ্লোমেরুলার ফিল্ট্রেট বা প্রাথমিক মূত্র। পরীক্ষায় প্রশ্ন হয়েছে, হচ্ছে, হয়, হবে। গ্লোমেরুলার ফিল্ট্রেট কি, এটা যেন এই স্লাইডটা দেখে নাও এবং এখান থেকে শিখে নাও। এটা আমিও দিব, এটা অনুধাবনের প্রশ্ন। প্রাথমিক মূত্র বা গ্লোমেরুলার ফিল্ট্রেট, ওই যে রক্তটা এফারেন্ট আর্টারিউল হয়ে বাউন্স ক্যাপসুলের অভ্যন্তরে গ্লোমেরুলাসে এসেছিল, সেখানে যে পরিস্রাবণ প্রক্রিয়াটা হলো, যে হাইড্রোস্ট্যাটিক চাপ ছিল, এটা কার্যকরী চাপ ছিল, সেখানে যে ফিল্ট্রেশন হলো, হওয়ার পরে যেই পদার্থগুলো বাউন্স ক্যাপসুলার স্পেসে জমা হলো, এগুলোই হলো গ্লোমেরুলার ফিল্ট্রেট বা প্রাথমিক মূত্র। আশা করি বুঝতে পেরেছো। পরের স্লাইডে আসো। মানবদেহের দুটি বৃক্ষের মাধ্যমে প্রতি মিনিটে প্রায় 1200 ml পার সিসি রক্ত প্রবাহিত হয়। এই রক্ত থেকে প্রায় 125 ml গ্লোমেরুলার ফিল্ট্রেট, যেটা পরিশ্রুত হয় প্রাথমিক মূত্র, যেটা উৎপন্ন হয়ে বাউন্স ক্যাপসুলে জমা হয়। অন্যদিকে পরিশ্রুত রক্ত পরে ইফারেন্ট আর্টারিউলে প্রবেশ করে, যে চাপের মাধ্যমে, খেয়াল করো, রক্ত যখন পরিশ্রুত হয়ে যাবে সেটা ইফারেন্ট হয়ে আবার দেহে ফিরে যাবে, যে চাপের মাধ্যমে রক্তের দ্রাব্য বস্তু, রক্তের দ্রবীভূত বিভিন্ন উপাদান পরিশ্রুত হয়, তাকে বলে কার্যকর পরিশ্রাবণ চাপ, ইফেক্টিভ ফিল্ট্রেশন প্রেসার। পরিশ্রাবণ প্রক্রিয়াটি চাপ প্রয়োগের ফলে সংঘটিত হয় বলেই একে আলট্রাফিল্ট্রেশন ঘটে। আলট্রাফিল্ট্রেশন ব্যাখ্যা করে পরীক্ষায় আসে। টিউবুলার পুনঃশোষণ, এতক্ষণ তো বললাম অ্যাফারেন্ট আর্টারিউল হয়ে আসছিল, গ্লোমেরুলাসের মাধ্যমে ছাকন হয়ে বাউন্স ক্যাপসুলার স্পেসে জমা হয়েছিল। আবার সেখানে দেখো এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেট, এই গ্লোমেরুলার ফিল্ট্রেট এই যে এখানে জমা হয়, এটা হলো ক্যাপসুলার স্পেস, এইখানে থাকে গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাস থেকে যখন পরিস্থিতি এখানে জমা হয়, তখন সেটা এই নালী দিয়ে যায়। এই নালী দিয়ে যাওয়ার সময় এই নালীগুলোর গায়ে গায়ে আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন উপাদান রিঅ্যাবজর্ব হয়, কারণ এই যে এটা যেহেতু অতি পরিশ্রাবণ, সূক্ষ্ম পরিশ্রাবণ, কার্যকরী একটা প্রেশার থাকে, এই জন্য কিছু প্রয়োজনীয় উপাদান বের হয়ে যায়, সেগুলোকে আবার রিঅবজর্ব করে দেখে ফিরিয়ে দিতে হয়। এই ফিগারটা তোমরা, স্লাইডটা যদি দেখো, বইয়ের এই ফিগারটা যদি দেখো, খেয়াল করো, এখানে একটা অ্যারো সাইন, এগুলো বেরিয়ে যাওয়া না, এই যে বেরিয়ে যাচ্ছে সেটা দেখানো হচ্ছে। এই যে আউটার অ্যারোগুলো, এই যে আউটার অ্যারোগুলো, এই যে এগুলো কি কি বেরিয়ে যাচ্ছে সেটা দেখানো হচ্ছে। আবার ইনার কিছু অ্যারো আছে, এটা টুয়ার্ডস নেফ্রন, এটা আউটওয়ার্ডলি, এটা টুয়ার্ডস, এই টুয়ার্ডস যেটা সেটা আবার এখানে প্রবেশ করছে, কিছু প্রবেশ করতেও হয়, আসলে বডির ব্যালেন্স করার জন্য এগুলো প্রয়োজন। এটাই হচ্ছে টিউবুলার পুনঃশোষণ বা রিঅ্যাবজর্পশন। বা সবগুলো উপাদানকে রিঅ্যাবজর্ব করে না, সিলেক্টেড কিছু, এই জন্য এটাকে নির্বাচিত পুনঃশোষণ, যা যা প্রয়োজন তাই করে। বাউন্স ক্যাপসুল থেকে, এই যে এখান থেকে গ্লোমেরুলার ফিল্ট্রেট বৃক্ষ নালিকা বা রেনাল টিউবুলে প্রবেশ করে, এই যে এখানে প্রবেশ করে, এই যে এখানে প্রবেশ করে, এখানে গ্লোমেরুলার ফিল্ট্রেটের 80% নির্বাচিত পদার্থ পুনঃশোষিত হয়ে রক্তে প্রবেশ করে। পরের স্লাইডে আসো। টিউবিউলের প্রাচীরের কোষগুলো পুনঃশোষণের জন্য বিশেষভাবে অভিযোজিত, যেমন 1, কোষগুলোর এক পাশে, এটা এখানে দেখানো হয় নাই, মাইক্রোভিলায় কিছু অভিক্ষেপ, মাইক্রোভিলাই শব্দ সম্পর্কে তোমাদের পরিচয় আছে, ও বেজাল চ্যানেল, ভিত্তি চ্যানেল, কিছু চ্যানেল থাকে, প্রোটিন থাকে না কোষের মধ্যে, এগুলোই চ্যানেল থাকায় এদের শোষণ তল, রিঅ্যাবজর্পশন তল বেশি বা বড়। সাইটোপ্লাজমে বেশি সংখ্যক মাইটোকন্ড্রিয়া থাকে, এখান থেকে এনার্জি আসে, ওই সক্রিয় পরিশোষণ, এই যে মাইটোকন্ড্রিয়া থেকে শক্তি যোগায়, সক্রিয় পরিশোষণ শক্তির প্রয়োজন। সাইটোপ্লাজমে বেশি সংখ্যক মাইটোকন্ড্রিয়া থাকে এবং 3 নম্বরে দেখো, রক্তের কৈশিক জালিকার সাথে বেশ ঘনভাবেই
তারা সন্নিবিষ্ট থাকে বলেই গ্যাপ সচরাচর কম। এই কারণে রিঅ্যাবজর্পশনটা শুধু রিঅ্যাবজর্পশন না, এখানে কিছু সক্রিয় ক্ষরণও হতে পারে। তার মানে টিউবিউল থেকেও কিছু উপাদান যেটা এই পথে আসবে না, এই পথে যেটা আসবে না সেটা আবার এই যে টিউবিউল সক্রিয় ক্ষরণ, এইখানে যে পেরিটিউবুলার কিছু স্পেস থাকে, ব্লাড ক্যাপিলারিস থাকে এটার গায়ে, যেটা আগে স্লাইডে দেখেছি, সেখান থেকে কিছু উপাদান সক্রিয়ভাবে এর ভিতরেও আসতে পারে। তো যাই হোক, কি বলছে, টিউবিউলের প্রাচীরের কোষগুলো পুনঃশোষণের জন্য বিশেষভাবে অভিযোজিত। যেমন কোষগুলোর একপাশে মাইক্রোভিলাই ও বেজাল চ্যানেল থাকায় এদের শোষণতল বেশি, সাইটোপ্লাজমে বেশি সংখ্যক মাইটোকন্ড্রিয়া থাকে এবং রক্তের কোষের জালিকার সাথে ঘন সন্নিবিষ্ট থাকে। আশা করি বুঝতে পেরেছ। এটা না বোঝার কিছু নাই, দেখলেই বুঝবা। কিছু অ্যারো সাইন আউটওয়ার্ডলি, আবার কিছু অ্যারো সাইন টুয়ার্ডস টু নেফ্রন, মানে নেফ্রনের দিকে, নেফ্রন অভিমুখী, আর নেফ্রন থেকে দূরবর্তী দিকে, বাইরের দিকে, বাইরের দিকে এগুলো বেরিয়ে যাচ্ছে, এগুলো বেরিয়ে যাচ্ছে, এটা প্রবেশ করছে, এটা বেরিয়ে যাচ্ছে, এটা বেরিয়ে যাচ্ছে, এটা প্রবেশ করছে, এটা বেরিয়ে যাচ্ছে, এটা প্রবেশ করছে। পুনঃশোষণ। পরের স্লাইডে আসো, কি বলছে, রেনাল টিউবিউলের বিভিন্ন অংশে যেসব পদার্থের পুনঃশোষণ হয় তা হলো প্রক্সিমাল বা নিকটবর্তী পেচারনালিকায় কি পুনঃশোষিত হয় দেখো। এখানে গ্লোমেরুলার ফিল্ট্রেটে 60% পুনঃশোষিত হয়। গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, হরমোন, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ফসফেট, বাইকার্বনেট, পানি, কিছু ইউরিয়া ইত্যাদি অংশে পুনঃশোষিত হয়। পুনঃশোষিত হয়, এই যে এটা হলো প্রক্সিমাল পেচারনালিকা। তারপরে হ্যানলির লুপ। প্রক্সিমাল পেচারনালিকা কি, ডিস্টাল পেচারনালিকাকে আমি আগের ক্লাসে বলেছি, আর বলবো না। হ্যানলি লুপটাও বলেছি, এই যে ইউ আকৃতির লুপ, এই যে ডিসেন্ডিং আর্ম, এই যে অ্যাসেন্ডিং আর্ম, এই যে এইটুক স্ট্রাকচার ইউ শেপ, এটা হ্যানলির লুপ। এখানে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর কি ক্লোরাইড এবং অবিশ্রবণ প্রক্রিয়ায় পানি পুনরায় শোষিত হয়। তারপরে দেখো ডিস্টাল বা দূরবর্তী পেচারনালিকা কি বলছে, এখানে সোডিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন, ক্লোরিন আয়ন পুনঃশোষিত হয়। অন্যদিকে অ্যান্টিডাইউরেটিক হরমোন পানি পুনঃশোষণে সাহায্য করে। তারপরে দেখো সংগ্রাহী নালী, এখানে প্রধানত পানি এবং অল্প পরিমাণ ক্লোরাইড, সোডিয়াম ও ইউরিয়া পুনঃশোষিত হয়। তারপরে দেখো সক্রিয় ক্ষরণ, বিপাক ক্রিয়ায় সৃষ্ট কিছু অপ্রয়োজনীয় উপজাত পদার্থ যথা ক্রিয়েটিনিন ও কিছু ইউরিয়া প্রক্সিমাল পেচারনালিকার চারপাশে রক্তজালক থেকে সক্রিয় ক্ষরণের মাধ্যমে গ্লোমেরুলার ফিল্ট্রেটের সাথে যুক্ত হয়। ডিস্টাল পেচারনালিকায় হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম ও অ্যামোনিয়াম আয়ন, সেরাটোনিন, কলিন, হিস্টামিন ইত্যাদি ক্ষরিত হয়ে ফিল্ট্রেটের সাথে মিশে মূত্রে পরিণত হয়। উৎপন্ন মূত্র অতঃপর সংগ্রাহী নালিকা ইউরেটার হয়ে মূত্রথলি এবং মূত্রথলি থেকে মূত্রনালীর মাধ্যমে বাইরে নিষ্কাশিত হয়। আশা করি বুঝতে পেরেছ। মূত্র সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করে এটা হোমওয়ার্ক হিসেবে থাকবে। তো সামনের দিকে আর একটু যায়। আচ্ছা, রেনাল টিউবিউলের বিভিন্ন অংশে যেসব পদার্থের পুনঃশোষণ হয়, এই ফিগারটার ব্যাখ্যাটা নিয়ে একটু আমার ডাউট আছে। তোমরা এখানে যে লেখাগুলো আছে সেভাবেই পড়ো। এই যে আউটওয়ার্ডলি এবং এই যে টুয়ার্ডস দ্য অ্যারো সাইন, এটার সঠিক ব্যাখ্যাটা আমি পরের ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। এখানে কিছুটা মনে হচ্ছে কিছুটা বিভ্রান্তি আছে, এটা তোমরা এইভাবে গ্রহণ করো না, এই লেখাটা গ্রহণ করো, লেখাটা গ্রহণ করো, এটা তোমাদের জানার দরকার নাই। এখানে কিছুটা বিভ্রান্তি আছে, আমি এইটা যেটা লিখেছি টেক্সট সেটাই পড়ো, সেটা আবার শেষে এসে বললাম। এইখানে যে স্লাইডটা পাশে দিয়েছি এটার ব্যাখ্যায় একটু বিভ্রান্তি আছে, পরে আমি কারেকশন করে দিচ্ছি। তোমরা এই লেখাটা পড়বা, টেক্সটটা পড়বা। তো যাই হোক, আবার বলছি, এই অ্যারো সাইনের মিনিংটা তোমরা এখন বুঝো না, এখানে কিছুটা বিভ্রান্তি আছে, আমি পরের স্লাইডে ব্যাখ্যা দেব। আজকে এখানে শেষ করব। শেষ করার আগে তোমাদেরকে যেটা বলতে চাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ।